দর্শক আমন্ত্রণ সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে আছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি এবং আলোচিত বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই বন্যা ও রাজনীতি এই শিরোনামে। আমরা জানি যে দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহ পার হতে না হতেই নানামুখী চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার এবং একদিকে প্রত্যাশার চাপ, অন্যদিকে নানা জঞ্জালে ভরা অর্থনীতিকে টেনে তুলবার বিশাল দায়ভার। সব মিলিয়ে এই সময়ে হঠাৎ করে আমরা দেখলাম যে বন্যার আক্রমণ এবং এই হঠাৎ বন্যায় দেশের বিভিন্ন জেলায় কিন্তু মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। এত সব বিপর্যয় মোকাবেলা করতে প্রস্তুতি এবং করণীয় কি, এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই আজকে জনতন্ত্র গণতন্ত্রে। এবং আমাদের সঙ্গে কথা বলতে আজকে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন মুফাজ্জল করিম, সাবেক সচিব এবং হাই কমিশনার, স্বাগত জানাচ্ছি আপনাকে। একই সঙ্গে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সোহরাব হাসান, পরিচিত মুখ, যুগ্ম সম্পাদক প্রথম আলো, সিনিয়র সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে আসলে মুফাজ্জল করিম আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। যে কথা আসলে দর্শকদের বলছিলাম যে আমরা দেখছি যে অল্প সময়ের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের, এখনও মূল্যায়ন করবার মতো সময় আমাদের আসেনি, কিন্তু একের পর এক পরিস্থিতি আমরা দেখছি তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে এই সময়ে হঠাৎ করে বন্যায় আজকে কিন্তু উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন তারা বৈঠক করেছেন। এই হুট করে এই বন্যা আবার নতুন করে আরেকটি বিপর্যয় তৈরি করেছে এই সরকারের সামনে, এই চ্যালেঞ্জ। এই জায়গায় যদি একটু বলেন যে ছোট করে যে আসলে এই মুহূর্তে আমরা জানি যে অনেকগুলো অগ্রাধিকার চিন্তা করবার কথা ছিল, হুট করে এই বন্যা, এখন আসলে করণীয় জায়গাটা কি, এবং সেখানে আসলে আজকের যে আলোচনা হয়েছে সেখানে অনেকগুলো সিদ্ধান্ত এসছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি একজন সাবেক সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, এই সময় আসলে অগ্রাধিকারটা কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। বন্যা হঠাৎ করে এসে পড়ে গেছে, কোনো নোটিশ ছাড়াই আর কি। যাই হোক, এটা মোকাবেলা করার জন্যে যা যা করণীয় সেটা সরকার তো শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। আর দুঃখজনক ব্যাপার হলো যেটা বলা হচ্ছে, অনেকেই বলছেন যে ভারত হঠাৎ করে ওই তিস্তার বাঁধ এই দেখে যে বাঁধটা ছিল তার গেট খুলে দিয়েছে, এবং সেটা বিনা নোটিসে। যদি এরকম একটা সম্ভাবনা যখন ছিল তখন তারা যদি আগে থেকে বলতো যে আমরা কিন্তু পানি ছাড়ব। অবশ্য যদিও ভারতের মাননীয় রাষ্ট্রদূত মিস্টার ভার্মা তিনি বলেছেন না, এটা অন্য কারণ দাবি করেছেন, ভিন্ন কারণ, পানির যে তোড়, পানির তোড়ে অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত বেশি পানি এই জন্যে ছুটেছে। তো সেটাও যদি ওনার কথাও যদি ঠিক হয়, তাহলে ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চয়ই বহুদিন ধরে লক্ষ্য করে আসছে যে পানির এই অবস্থা হতে পারে। বন্যার মতো জিনিস এটা একা, যেখানে একটা দুই দেশের মধ্যে একটা এত বড় একটা নদী আছে, বা ধরুন হঠাৎ করে এরকম বিপর্যয় দেখা দিয়েছে, এটা একা কোনো দেশের পক্ষে, না বাংলাদেশের পক্ষে না ভারতের পক্ষে সামলানো সম্ভব নয়। এবং এটা সচরাচর এই সমস্ত পরিস্থিতিতে সম্মিলিতভাবেই প্রচেষ্টা নেওয়া হয়। তো আশা করি এই জিনিসটা মাথায় রেখে ভারত যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়াবে এবং তাতে করে এটা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। অন্যান্য যে বিষয়গুলো আর কি, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা মোকাবেলা করছেন, সেগুলো আমার মনে হয় সঠিক পথেই আছে। যেমন আইন শৃঙ্খলার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এখানে একটা কথা আমি বলতে চাই, আমার মনে হয় আমার চাইতে ভালো বলতে পারবেন যিনি এই ব্যাপারে, তিনি আমার সঙ্গে আজকে সহ আলোচক আছেন। তো সেটা হচ্ছে এই যে এই ধরনের পরিস্থিতিতে জনগণের সমর্থনটা, সহযোগিতাটা, কারণ সকলেই সত্যি কথা বলতে গেলে পরে দলমত নির্বিশেষে, বিশেষ করে যারা কোনো দলভুক্ত নয়, বাংলাদেশের সেই সমস্ত নাগরিকরা, তারা অত্যন্ত আন্তরিকভাবে সরকারকে অভিনন্দন জানিয়েছে, সরকারকে গ্রহণ করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে। ভালো কথা। তো শুধু গ্রহণ করা আর অভিনন্দন জানালে তো হবে না, কিছু কাজও করতে হবে। তো এটা আমি বলছি না যে কাজে তারা ঝাঁপায় পড়বে বা কাজের জন্য দরকার নাই, অন্তত এইটুকু করুন
যাতে কোনো রকমের কোনো নতুন সমস্যার সৃষ্টি না হয়। তো বলতে পারেন, আমি একটা উদাহরণ দিই, যেমন এই যে দাবি দেওয়া সংক্রান্ত যে একটা, এটা আরেকটা ফ্রন্ট, খামাখা একটা ফ্রন্ট। একটা কোন কাগজে বোধহয় সমকাল না কোথায় জানি দেখলাম, সুন্দর একটা কথা বলেছে, এতদিন পর্যন্ত এই দাবিগুলো কোথায় ছিল, গতকালকের কাগজে বোধহয়। হ্যাঁ, অনেক দাবি আসলে আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ করে অনেক রকম দাবি আসলে সবাই দাবি করছেন। কোথায় ছিল দাবি? আচ্ছা, দাবি তো তাও দাবি যদি আপনার পেশ করতে হয় সেটার একটা তরিকা আছে। দাবি কোনোদিন ওই সচিবালয়ের গেটে গিয়ে তারপরে একে হুড়মুড় করে ঢুকে পড়ে তারপরে রীতিমতো ঘেরাও করার মতো অবস্থা, এটা তো অনভিপ্রেত। সরকার খুব ধৈর্যের পরিচয় দিচ্ছেন, সংযমের পরিচয় দিচ্ছেন, যেটা উচিত, কারণ সরকারের সহমর্মিতা আছে। কারণ এই সরকার সেদিন মাত্র 2 সপ্তাহ আগে দেখেছে কীরকম করে শত শত লোককে দমন করা হয়েছে। একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে তার বক্তব্য পেশ করার জন্যে বা তার দাবি দেওয়ার জন্যে যখন সে কথা বলছে, এবং কথাও বলছে সেটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে, এবং তার নেতৃত্বে ছিল ছাত্ররা, সেইখানে যেভাবে দমন করা হয়েছে তাদের, তো অতএব বর্তমান অন্তর্বর্তী সরকারকালীন সরকার প্রথম থেকে বলে আসছেন যে এটা অত্যন্ত একটা বড় রকমের ভুল করা হয়েছে এবং এটা করা মোটেই ঠিক হয় নাই, নিন্দনীয় কাজ। সেই জন্য তারা এখন একটা যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, ঠিকই আছে। নাগরিকদের, আমাদের যারা দাবি নিয়ে এগিয়ে যাচ্ছি, আমাদের উচিত আরেকটু সহনশীল হওয়া, আরেকটু ধৈর্য ধরা, সংযত আচরণ করা উচিত। এটা হচ্ছে না। নিশ্চয়ই মওজুল করিম, আমরা আবারও ফিরবো আপনার কাছে। সোহরাব হাসানের কাছে যেতে চাই। সোহরাব হাসান, আমরা এই যে সতর্ক না করে বাঁধ খুলে দিল, আমরা দেখলাম যে ত্রিপুরায় যেটি ঘটেছে, এটার একটা ভয়াবহ বিপর্যয় তৈরি করলো বাংলাদেশ। এটা এক ধরনের অমানবিকতার পরিচয় মনে করেন কিনা? এবং অন্তর্বর্তী সরকার কিন্তু এক ধরনের ক্ষুব্ধতা জানিয়েছেন আজকের যে উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল সেখানে, এবং সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ উপদেষ্টা, তিনিও কিন্তু বলেছেন যে কারণ জানতে চাওয়া হবে। আপনার কাছে মনে হয় কিনা যে এই অমানবিকতার পরিচয় তারা আসলে দিয়েছেন এবং তাদের আসলে এক ধরনের কারণ ব্যাখ্যা করা উচিত? ধন্যবাদ। এখন অমানবিকতার পরিচয় বললে তো তাহলে আমরা কারণটা জেনে গেছি, আর যদি কারণ জানতে চাই, দুঃখিত, কারণ জানতে চাইলে তো তাহলে আগে থেকে উপসংহারে আসা যাবে না। প্রথম আমরাও দেখেছি যে ভারত না জানিয়ে মানে বাঁধ খুলে দিয়েছে, আগাম সতর্ক না করে বাঁধ খুলে দিয়েছে। বাঁধ মানে একটা স্নাফ যে গেট, এবং সেখানে এটা তিস্তা নদী না, মুহুরী, এবং সেখানে 3টি গেটের একটি খুলে দিয়েছে। এটা হচ্ছে এক রিপোর্টে পেলাম। আরেকটি রিপোর্টে পেলাম যে তারা, যেটি হাই কমিশনার বললেন যে খোলা না, অনেক বেশি উচ্চতায় পানি আসছে, কিন্তু এটা খোলা হয়েছে, সেটার ছবিও আমরা দেখছি। আসার পথে একজন পানি বিশেষজ্ঞ, যিনি BIWT দীর্ঘদিন ছিলেন, এখনও বিশ্বব্যাংকের সঙ্গে যুক্ত, তিনি কিন্তু বললেন যে ভারত একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে এটি খুলে দেওয়া হবে, এটি খুলে দিতে হবে পরিস্থিতি। এটিতে হলো নানা রকম ব্যাখ্যা, কিন্তু প্রশ্ন হলো আমাদের একটা যৌথ নদী কমিশন আছে। যৌথ নদী কমিশন মানে হচ্ছে আমাদের অর্ধেক সদস্য, তাদের অর্ধেক সদস্য। এই নদী কমিশনের আমাদের সদস্যরা কি করেছেন? অনেকেই বলেন এটা ঘুমন্ত নদী কমিশন। জি, যে আওয়ামী লীগের সময় ভারতের সাথে এত চমৎকার সম্পর্ক, কিন্তু এই নদী কমিশনের বৈঠক বছরের পর বছর হয় নাই। সুতরাং আমাদের নিজস্ব, আমরা অন্যের উপর দোষারোপ করতে পারি, তাদের দায়ও হয়তো আছে, এবং উজান আর ভাটি এই বিরোধ কিন্তু মানে অনন্তকাল চলে। এখন পানি বাড়লেও আমরা ক্ষতিগ্রস্ত হই, পানি না থাকলেও আমরা ক্ষতিগ্রস্ত হই। সুতরাং সেক্ষেত্রে প্রতিবেশীর সাথে দর কষাকষি করতে হবে, দেন দরবার করতে হবে, এবং যুদ্ধও করতে হবে, কিন্তু যুদ্ধটা অস্ত্র দিয়ে নয়। মানে আমরা যুক্তি, তর্ক এবং আমাদের ন্যায্য যে দাবি, আমরা এক্ষেত্রে আন্তর্জাতিক আদালতেও যেতে পারি, কিন্তু আমরা এই ব্যাপারে সজাগ কিনা। দ্বিতীয় হচ্ছে যে সীমান্তবর্তী নদী বা সীমান্তের ওপারে পানি,
এই যে এবছর যে আবহাওয়াবিদরা কিন্তু বলেছেন এবছর অনেক বৃষ্টি হবে, মানে বেশি বৃষ্টি হবে। এবং মাস 2 আগে সিলেট অঞ্চলে আপনি দেখেছেন যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও উজান থেকে আসা এবং অতিবৃষ্টি। তো সুতরাং দুটোই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তৃতীয় যে কথাটি, এই যে বৃষ্টি এবং উজানের ঢল, এটি যে এসে যাবে কোথায়, এখন আসলো ধরে নিলাম যে গেট খুলে দেওয়ার কারণেই অনেক বেশি পানি আসছে। আমাদের যে নিজস্ব নদী, আমরা তো নদীমাতৃক দেশ, নদী, খাল, হাওর, বিল, জলাশয়, এগুলোকে আমরা রক্ষা করেছি? এগুলো তো ভরাট করে ফেলেছি। তাহলে পানি কম আসুক আর বেশি আসুক, তো যাওয়ার পথ নেই। পানি তো শেষমেশ বঙ্গোপসাগরেই যাবে। কিভাবে যাবে? শহরের উপর দিয়ে যাবে না, তো একটা যাওয়ার পথ থাকতে হবে। এবং ফেনী নদী, আমাদের এক বন্ধু, তিনি ফেনীতে গিয়েছিলেন, তিনি বললেন যে সেখানে কোনো রকম এই যে শহরের আশেপাশে কোথাও পানি সরার জায়গা নেই, এমন মানুষগুলো যে যাবে তারও ব্যবস্থা নেই। সুতরাং আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের অবহেলা, দায়িত্বহীনতা এবং পরিবেশ ধ্বংস করা যে প্রবণতা আমরা দেখিয়ে আসছি, তারই ফল হচ্ছে যে সোহরাব হাসান, তার মানে আমরা যে পুরনো অনেক জঞ্জাল নিয়ে আসলে চলছিলাম, যেটি আসলে বলছিলাম আমি দর্শকদের শুরুতেই, যে আমাদের প্রত্যাশা অনেক বেশি কিন্তু অনেক জঞ্জাল এসে এই অন্তর্বর্তী সরকারের উপরে কাঁধে এসে পড়েছে। আমাদের আর্থিক খাতে সংস্কার করতে হচ্ছে, আমাদের রাষ্ট্রীয় নানা খাতে সংস্কার করতে হচ্ছে, আমাদের শিক্ষায় সংস্কার, এত দাবি যে কথা বলছিলেন মুফাজ্জল করিম, সেখানে এরকম পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার আসলে একটা দুর্যোগ, এটার সাথে অন্যগুলো মেলালে ঠিক হবে। নিশ্চয়ই এটা তো প্রাকৃতিক দুর্যোগ, ওই দাবি, কিন্তু কোনো না কোনো ভাবে আবার সেখানে মনুষ্য দুর্যোগের কথাও আপনি বলছিলেন, যে আমরা যে দীর্ঘদিন ধরে জলাশয় ভরাট করেছি, আমরা যে নানা অনিয়ম করেছি, সেটারও তো একটা খেসারত থেকে যায়। শহরের চারপাশে দেখুন, জি, সেটা তো আমাদের একটা দায় রয়েছে। এবং ভারতের এই যে বিষয়টা, এর পাশাপাশি ভারত সরকার তো জানায়নি, যেটি নিয়ে আসলে অভিযোগ উঠেছে, এবং আজকে যেটি রিজওয়ানা হাসান বলেছেন যে কারণ জানতে চাইবেন, এবং তারাও বেশ সতর্ক, অনেকগুলো সমন্বিত পদক্ষেপের কথা বলেছেন বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তারা মাঠ পর্যায়ে যাবেন। কিন্তু এই যে এই পরিস্থিতি কেন হলো, এটিকে আমরা কেন জানতে পারলাম না, যদি এই প্রশ্নটি করা হয়, যে আমাদের আজকেই একটি আপনাদের পত্রিকায় একজন লিখেছেন, আবহাওয়াবিদ মোস্তফা কামাল, তিনি বেশ বড় করে, উনি জলবায়ু বিশেষজ্ঞ এবং একজন গবেষক, তিনি বলছেন যে আমরা কেন 3 দিন আগে তো অন্তত আবহাওয়ার পূর্বাভাস, আমরা এই যে এত বৃষ্টিপাত হবে ত্রিপুরায়, বাংলাদেশে এই বৃষ্টির রেকর্ড পরিমাণ বৃষ্টি হবে, আমরা কেন 3 দিন আগে আবহাওয়া অফিস থেকে সেটি নিশ্চিত করতে পারলাম না? সেটিও কি এক ধরনের প্রশ্ন করার সুযোগ আছে কিনা? যে না, প্রশ্ন করার সুযোগ তো আছে। আমাদের অদক্ষতা, অমনোযোগ এবং এই বিষয়টি গুরুত্ব, 90% নিশ্চিত কিন্তু করা যায় 3 দিন আগে যে কতটুকু বৃষ্টি হবে, কোথায় হবে, মানে এটা এই পূর্বাভাস। এবং একটা বলা হয় যে আমাদের আবহাওয়া অফিস সম্পর্কে, যে যেদিন বলে বৃষ্টি হবে না সেদিন বৃষ্টি হয়, যেদিন বলে বৃষ্টি হবে সেদিন হয় না। সুতরাং এই যে, এবং সেখানে কারা আছে, নিশ্চয়ই আবহাওয়াবিদরাই আছেন, কিন্তু তারা কতটা মনোযোগী, বা তাদেরকে সেই মনোযোগ দেওয়ার জন্য, এটা গবেষণার বিষয়, এটা কারিগরি বিষয়, এটা কিন্তু রাজনৈতিক বিষয় না। হ্যাঁ, রাজনৈতিক হতে পারে যে 2 দেশের সিদ্ধান্তের ব্যাপারে, কিন্তু কারিগরি সমস্যাটা চিহ্নিত করতে হবে, কিন্তু এক ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে। জি সোহরাব হাসান, আমরা বন্যা রাজনীতি নিয়ে আরও কথা বলবো, এবং মুফাজ্জল করিম, আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলতে চাই। দর্শক, CSRM গণতন্ত্র একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি আমাদের এই আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত CSRM গণতন্ত্রে। আজকে আমরা কথা বলছি বন্যা ও রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে 2জন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মুফাজ্জল করিম, সাবেক সচিব ও হাই কমিশনার, এবং সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা মুফাজ্জল করিম, আপনার কাছে আসতে চাই শুরুতে। বিরতির আগে যে বিষয়টি বলছিলাম, যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আসলে নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং প্রত্যাশার চাপ তো সেখানে রয়েছেই। আমরা দেখছি যে এখন যদি একটু রাজনীতির, এখনকার সমসাময়িক রাজনীতির আলোচনায় আসি, এই সরকারকে আসলে অনেক বেশি সতর্কতার সাথে, দায়িত্বশীলতার সাথে আসলে এগোতে হবে, সবাই বলছেন। কিন্তু আমরা অনেক রকম কখনো কখনো নানা বিতর্ক তৈরি হচ্ছে, কখনো সমালোচনার মুখে পড়ছেন, বিভিন্ন জায়গায় নানা রকম অস্থির ঘটনা ঘটছে। সব মিলিয়ে আসলে আপনার কাছে একটু জানতে চাইবো, যে এই যে আমরা দেখলাম যে এখন একের পর এক গ্রেপ্তারও চলছে, অনেক মামলা হচ্ছে, আজকে যেমন অনেকগুলো ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমরা দেখলাম যে ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক মন্ত্রীদের। সব মিলিয়ে আসলে এই পরিস্থিতিগুলো আসলে আমাদের এক ধরনের অস্থিরতা তৈরি করছে কিনা, কি মনে হয় আপনার কাছে?
দেখুন, এখন যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছেন, এগুলো তো বহু আগে নেওয়া উচিত ছিল। এই যে ব্যাংকের ব্যাপারটা, এই টাকা পাচার করা, হ্যাঁ, এগুলো তো বহু আগে যদি এটা চলে আসতো আগে থেকে, তাহলে হঠাৎ করে চোখে পড়তো না। এখন আমাদের হঠাৎ করে চোখে পড়ছে এই জন্যে যে এতদিনের যে পুঞ্জীভূত যে সমস্ত ক্ষোভ এবং ইয়ে ছিল, এগুলার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে। তো এখন যেটা করা উচিত, যেটা আর কি আমাদের উচিত, দলমত নির্বিশেষে সকলের, রাজনৈতিক দল তো বটেই, আর বিশেষ করে সাধারণ মানুষ যাদের প্রত্যাশাটা বহু পুরানো, তারা অনেক দিন ধরেই ভাবছিল, মনে প্রকাশ করতে পারতো না, কারণ কোন দিকে নিয়ে গিয়ে হেনস্থা করবে। তো তাদের মনের মধ্যে এটা খুব ছিল যে এই যে মানি লন্ডারিং বলেন বা এই যে ব্যবসা বাণিজ্যের সবখানের মধ্যে এরকম অনাচার, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা যখন এই সরকার নিয়েছে, তখন সকলের উচিত এটা পুরাপুরি সমর্থন এবং সহযোগিতা দেওয়া। তা না দিলে পরে তো সমস্যা আরও বাড়বে এবং কিছুই করা যাবে না। কারণ এই সরকার আফটার অল, এটা তো তাদের একসময় চলে যেতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলা গুছগাছ একটু না করে দিয়ে গেলে পরে লাভ হবে না, অতএব সময় বেঁধে দেওয়ার কোনো মানে হবে না। মানে তাদেরকে বরং সময় দেওয়া উচিত এবং সবারই সহযোগিতা করা উচিত। আপনাকে আমি একটা বললাম যে আপনি এই কাজটা একটু আমার করে দেন, তারপরে বললাম আজকে রাত্রের মধ্যে করে দেন, তা তো হবে না। আপনি কাজের পরিমাণটা দেখে এবং এটার অবস্থাটা বুঝে আপনি কাজ করবেন। কিন্তু আনফর্চুনেটলি যেটা আর কি, এটা মনে হচ্ছে যেন তলে তলে এদেরকে বিপদে ফেলার জন্যই বরং চেষ্টা, ষড়যন্ত্র শব্দটা আমি ব্যবহার করতে চাই, এটা আগের গভর্নমেন্টের এটা একটা খুব ফেভারিট শব্দ ছিল। কথায় তারা ষড়যন্ত্র খুঁজে পেতেন, সে বলছে না। তবে একটা যেন মনে হচ্ছে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে এবং এদেরকে একটা মানে অসাফল্যর দিকে, সাফল্য নয় ব্যর্থতার দিকে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা আর কি, আল্লাহ না করুক। এবং এটার জন্য দরকার যেটা জাতীয় ঐক্যর দরকার। সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, বলে না আমাদের প্রত্যাশা পূরণ করে এরা এসছেন, আমরা মনে মনে যা চাচ্ছিলাম যেটা আমরা বলতে পারতাম না, করতে পারতাম না, এখন যখন এরা এসছেন আমরা আছি, তোমরা যা খুশি করো রাজনৈতিক দলরা, কিন্তু আমরা সাধারণ মানুষেরা আমরা আছি। এবং সাধারণ মানুষেরা আমরা জীবন দিয়েছি, এই যে গুলি খেয়ে মরেছি যারা, এর মধ্যে রাজনৈতিক নেতাকর্মী কিন্তু নেই বললেই চলে। কিন্তু সাধারণ মানুষ, ছাত্ররা বা ব্যবসায়ী, শিক্ষার্থীরা ইত্যাদি। তো সেই জন্যে সবার আগে যেটা দরকার, জাতীয় ঐক্যটা দরকার। এই একটা পয়েন্টেই যে এই সরকারকে সফল করব আমরা আমাদের নিজেদের স্বার্থে, যাতে করে একটা সহযোগী মনোভাব, যাতে করে আমরা একটা গণতান্ত্রিক সরকার পাই, সত্যিকারের গণতন্ত্র, একটা সত্যিকারের একটা নির্বাচিত সরকার যাতে পাই। আর সেটা করতে গেলে পরে দেশে আইন শৃঙ্খলাটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটা বজায় রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনের স্বাভাবিকতা আনতে হলে পরে স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি অবিলম্বে খুলে দিতে হবে এবং সেগুলো শৃঙ্খলার সঙ্গে এগুলো চলতে হবে। আমি মহিজুল করিম আবারও আসবো আপনার কাছে। আমরা সোহরাব হাসানের কাছে একটু শুনতে চাই। সোহরাব হাসান, আমরা আসলে যে বিতর্কের কথা বা আমরা বলি যে আমরা পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন একটা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু বাংলাদেশে গিয়ে চলছে, সেখানে কোথাও আপনার মনে হচ্ছে কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে এখনও ব্যত্যয় হচ্ছে? বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের ঘটনা বা সংবাদ মাধ্যমে যে ধরনের ঘটনা এখনও আসছে, সব মিলিয়ে বা সাংবাদিকদেরকে গ্রেপ্তার অথবা আরও যে ধরনের আমরা দেখছি যাদের, এই ধরনের কার্যক্রমগুলো আপনার কাছে কিভাবে মূল্যায়ন করবেন? যে এখানে কোথাও কি আপনার একটু আত্মসমালোচনার জায়গা রয়েছে কিনা? আত্মসমালোচনাই হচ্ছে মানুষকে সবসময় সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করে। আর আমরা যখন বিগত সরকারের যেমন বড় দুর্বলতা বা বড় ভুল ছিল যে তারা সমালোচনা সহ্য করতেন, বড় অন্যের সমালোচনা করতেন, তারা যা করতেন সেটাকেই সঠিক মনে করতেন
এবং এর বিরোধিতা করলেই তার ভিতর ষড়যন্ত্র খুঁজতেন। প্রশ্ন হলো একটা বিরাট কী বলে ছাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে বিগত সরকার বিতাড়িত হয়েছে, আর নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা বারবার কিন্তু গণ আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জন করি, কিন্তু বিজয় ধরে রাখাটা কঠিন, ধরে রাখতে পারি না। এই পর্যায়ে না হলেও 90 একটি গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচারী এরশাদ পতন ঘটেছে, 3 জোটের রূপরেখা দেওয়া হয়েছিল যে গণতান্ত্রিক ধারায় দেশ চলেনি। রাজনৈতিক দলগুলোর বিভক্তির কারণে, সংঘাতের কারণে 2007-এ অসাংবিধানিক সরকার আসলো এবং তারাও সংস্কারের কথা বলল। এখন অনেক রাষ্ট্রবিজ্ঞানী বা তাত্ত্বিক বলেন যে এটা হচ্ছে জনগণের অভিপ্রায়, এটা হচ্ছে জনগণের প্রকৃত সরকার, মানে সুতরাং এটা নির্বাচিতই সরকার। সমস্যা হচ্ছে যে স্বৈরাচার তাড়ানো বা যে কোনো সরকার আর রাষ্ট্র গঠন, এই দুটি আলাদা জিনিস। কিন্তু আমরা ধরে নেই যে দুটোর মধ্যে এইটা বোধহয় পরস্পর সম্পূরক। স্বৈরাচার তাড়ালাম, কি কারণে স্বৈরাচার হয়েছিল তার কোনো উপাদান যাতে অন্তর্বর্তী সরকার বা ভবিষ্যৎ কোনো সরকারের মধ্যে না থাকে, সেই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। দাবি দেওয়া পাহা এগুলো হচ্ছে। আর যেহেতু এই সরকারের বয়স মাত্র 2 সপ্তাহ, সুতরাং মূল্যায়নের সময় আসে, কিন্তু প্রত্যাশা তো থাকবেই, অনেক বেশি প্রত্যাশা, আসলে অনেক বেশি প্রত্যাশা। এখন যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে যে সরকার কি করতে চায়, কি করবে, আমাদের প্রত্যাশা আছে, কিন্তু সরকার কি করবে? সরকার তো এখনো জাতির সামনে এরকম কোনো রূপরেখা দেয়নি যে আমরা এই কাজ করতে চাই, এই কাজের জন্য 100 দিনের একটা শ্বেতপত্র নিয়ে আমরা শুনতে পাচ্ছি যে কিন্তু সরকারের পক্ষ থেকে তো এরকম কোনো ঘোষণা দেয়নি যে আগামী 100 দিনে আমরা এটা করব, আগামী 6 মাসে এটা করব বা 2 বছরে এটা করব। অনেকেই বলেন যে এই সরকার, এমনকি বিএনপি যে ভবিষ্যতে ক্ষমতার দাবিদার, বিএনপি বলছে যে সরকার সংস্কারমূলক কাজ করতে যত সময় চায় দেব আমরা, কিন্তু সরকার কি করবে সেটা তো বলছে না। তার চেয়েও জরুরি যে আইনশৃঙ্খলার কথা মফিজুল করিম ভাই বলছেন, বিশ্ববিদ্যালয়, প্রশাসন, ব্যাংকিং খাত, অনেকগুলো ক্ষেত্রে হয়তো আনতে সময় লাগবে, কিন্তু এই মুহূর্তে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এবং এটা না হলে যে ক্ষতি হয়ে যাচ্ছে, এই প্রজন্মের যে ক্ষতি হচ্ছে, যে প্রজন্ম আমাদের কি বলে দ্বিতীয় স্বাধীনতার মুক্তি দিয়েছে বলে বলা হয়, তো সেই প্রজন্মের ক্ষতি তো আমরা আশা করি নিশ্চয়ই। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, বিশেষ করে 15 বছরে $100 বিলিয়ন পাচার করার যে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। আর একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন দর্শক। আরও একবার স্বাগত সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে কথা বলছি বন্যা ও রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও হাই কমিশনার। আমাদের সঙ্গে রয়েছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। মোফাজ্জল করিম, আপনার কাছে আরেকবার যদি আসি, আমরা আজকে বিকেলে আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় হাই কমিশনের একটা বৈঠক হয়েছিল, সেই ভারতীয় হাই কমিশনকে একটা অভিনব প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। আমরা দেখেছি যে তিনি বলেছেন যে বন্যার মতো পরিস্থিতি যখন আসে, তখন আমরা চাইলে ভারত বাংলাদেশ কিন্তু 2 দেশের বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হতে পারে এবং তারা একটু আগাম প্রস্তুতি নিতে পারে। এই বিষয়টিও আসলে পতাকা বৈঠকের মধ্যে আলোচনা হতে পারে, এরকম একটি চিন্তার প্রয়াস তিনি তুলে ধরেছেন। সেটি আসলে আপনার কাছে কি মনে হয় যে এটি হতে পারে কিনা, এবং এটা আসলে একটা চমৎকার প্রস্তাব কিনা? আমি তার সঙ্গে একমত না। আচ্ছা, ওই বন্যা এসছে এবং সেজন্য ফ্ল্যাগ মিটিং করবেন না, এই ধরনের ঘটনায় যখন বাঁধ তারা খুলে দিচ্ছেন বা এই কাজগুলো করছেন, না, এগুলো উচ্চ পর্যায়ের ব্যাপার। আচ্ছা, ওটা বিডিআর কি বলে এখন আমাদের বিজিবি বা বিএসএফ এর মধ্যে, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বিজিবি আর তাদের যে বিএসএফ, এদের বৈঠকেতে এটা তো এই সমস্যা নেই। এটা অনেক উচ্চ পর্যায়ের ব্যাপার। যেটা সোহরাব ভাই একটু আগে যেটা বলছিল কমিশনের কথা, আমাদের নদী কমিশন আছে এবং তারা মোটেই অ্যাক্টিভ না, যৌথ নদী ঘুমন্ত কমিশন। আচ্ছা, যাই হোক, তো কথা হচ্ছে কি, এই দেশের জনগণকে আপনি খেয়াল করতে হবে তাদের আকাঙ্ক্ষাটা কি। তাদের আকাঙ্ক্ষা হচ্ছে প্রথমে তাদের ফেলানিকে গুলি করে মারা, এটা বন্ধ করতে হবে।
আজকে 2 দশক ধরে 20 বছর ধরে চিৎকার দিচ্ছি আমরা ফেলানিকে মারলো, আর ওনারা এসে হ্যাঁ আর হবে না, আর ওই ইয়েতে গিয়া এরোপ্লেন দিল্লিতে নামার আগে আবার আরেকটা মেরে ফেলে। এইভাবে তো বন্ধুত্ব টিকতে পারে না। নিশ্চয়ই সেখানে আমাদের আরো কূটনৈতিক তৎপরতা বাড়ানো উচিত, এবং ওনাদের আমাদের যতটুকু বাড়ানো উচিত তার চেয়ে বেশি আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া তারও বোঝা উচিত যে এরা আমার 150 কোটি আর এদের 18 কোটি তুলনাই হয় না, কিন্তু তবুও তো এটা একটা জাতিসত্তা, এবং বাংলাদেশকে এখন আজকে পৃথিবীর সবাই একটু বিভিন্ন কারণে সমীহ করে। তো তাহলে পরে এইভাবে তো চলতে থাকে, সমীহ করুক আর না করুক, এটা মানবতা বিরোধী তোমাদের যে সমস্ত কাজকর্ম এইগুলো বন্ধ করো, তা নাহলে পরে বন্ধুত্ব জমবে না। একটু ছোট করে মফিজুল করিম বলবেন কিনা, আমরা আসলে সময় শেষ, যে এই সরকারের কাছে প্রত্যাশা তো অনেক, এবং এই যে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে নিয়ে যদি আপনার প্রত্যাশার জায়গাগুলো বলেন, যে আপনি কতখানি আশাবাদী যে তারা আসলে, আমরা দেখেছি তরুণ নেতৃত্ব এসেছে, নাহিদ এখানে দায়িত্ব পালন করছেন, সব মিলিয়ে আপনি কতখানি আশাবাদী? না ঠিক আছে, তরুণ নেতৃত্ব যে সময়ে দায়িত্ব নিয়েছিল এবং নিয়ে যখন এই নতুন বিজয়ে আনলো তখন তো তাদের আমরা সবাই সমর্থন করেছি, আজও করি, বিজয়ে নিয়ে এসেছিল তারা। এখন রাষ্ট্র পরিচালনা যেটা, তখন একটু প্রবীণদের দরকার পড়ে, সেখানে আমরা দেখছি যে প্রবীণের সংখ্যা তো কম নয়, এসছে কম না, ভালো কথা কেমন। এবং প্রবীণ নেতৃত্ব যেহেতু এটা কোনো রাজনৈতিক দলের সরকার নয়, এটা যেহেতু এটা তাদের একটা সমমনা বা ধরেন দেশপ্রেমিক লোকজনের সমন্বয়, এবং তার সঙ্গে মিলিত হয়েছে মানে যুবকরা, তো এখন এই সময়টাতে উচিত হবে যেটা আর কি, যে শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ রকমভাবে বজায় রাখা, কোনো রকম করে নতুন ইস্যু করা হচ্ছে। দাবি দেওয়া নিয়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়তেছি, আমি নিজের কালকে ব্যবসায়ীরা যাচ্ছেন, শিক্ষার্থীরা যাচ্ছেন, নানান রকম দাবি দেওয়া, তো এগুলা বন্ধ করে এখন আমরা একযোগে কাজ করতে হবে। আচ্ছা, আর আরো আছে আমাদের, যেমন আমি একটা কথা বলি, যে সাধারণ মানুষ কিন্তু এখনো দ্রব্যমূল্যের চাপে আছে, ওই দিকটাতে ওই সিন্ডিকেট দু একটা ভাঙেন, যারা সিন্ডিকেট করেছিল তাদের ধরে তাদের শাস্তি দেন প্রকাশ্যে, সেই কাজগুলো সরকার করার চেষ্টা করছেন। মফিজুল করিম, অনেক ধন্যবাদ। আমরা সোহরাব হাসান, আমরা শেষ মন্তব্য নিতে চাই আপনার কাছে, সময় শেষ আমাদের। এই সরকারের আসলে অগ্রাধিকার করণীয় জায়গাগুলো আমরা দেখছি তারা করছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছেন, এবং আমরা দেখেছি যে মানুষকে কিন্তু শিক্ষার্থীদের দিক থেকে একটা ঘোষণাও দেওয়া হয়েছে দ্রব্যমূল্যের একদম দর বেঁধে। সব মিলে আপনার কাছে আশার জায়গা, আপনি নিজে কতখানি আশাবাদী আসলে? এই আশাবাদী না হওয়ার তো উপায় নাই, কারণ আমরা একটা সরকারকে সরিয়ে দিয়েছি গণ আন্দোলনের মধ্য দিয়ে। তো পরবর্তী যে সরকার আমরা গঠন করেছি, সেই সরকার প্রথম হচ্ছে তাদের সবসময় সতর্ক থাকতে হবে, তাদের কোনো কাজ যাতে পূর্ববর্তী সরকারের সঙ্গে তুলনীয় না হয়। যে তারা উদ্দেশ্যমূলকভাবে মামলা দিয়েছে, এই সরকারও উদ্দেশ্যমূলক মামলা দিচ্ছে, তারা যে কোনো প্রতিহিংসা থেকে বেরিয়ে আসা, প্রতিহিংসাও না, মানে একটা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য, সবটাই প্রতিহিংসা নাও থাকতে পারে, হয়রানি, ভিন্ন মতের প্রতি, সাধারণ মানুষের প্রতি। মানে আগে এই যে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছিল, কারণ পুলিশকে চাঁদা দিতে হতো, তো সুতরাং এই সরকারকে সতর্ক থাকতে হবে পুলিশকে চাঁদা দিতে না হয়। এই সরকারের সতর্ক থাকতে হবে সেবা প্রতিষ্ঠানগুলোতে মানুষ যাতে হয়রানির শিকার না হয়। একটা কথা বলা হয় যে উৎকোচ ছাড়া কোনো সেবা পাওয়া যায় না রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে, সেটা যাতে না হয়। আর এখন তো নির্বাচিত প্রতিনিধিও নাই, সব কিছু কিন্তু আমলাদের উপর, মানে প্রশাসনের উপর। তাই প্রশাসনকে স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে নিয়ে আসতে হবে, যে তার প্রতিটি ব্যক্তির, প্রতিটি কর্মীর তার কাজের জবাবদিহি করতে হবে। জবাবদিহি করবে উপরে তার যে ঊর্ধ্বতন করবে তার উপরে, এবং সব শেষে কিন্তু সরকারকেই জবাবদিহি করতে হবে জনগণের কাছে। প্রশাসনের ব্যাপারে একটা কথা আপনি যোগ করেন, দলীয়করণ। ওই তো আগের সরকারের প্রশাসনের সর্বনাশ হয়েছে, দলীয়করণ করা হয়, সেটা থেকে নিশ্চয়ই আমাদের সেটা থেকে বের হয়ে আসতে, এবং সেটা কঠোর ব্যবস্থা নিতে হবে যারা দলীয়করণ করেছিল তাদের। নিশ্চয়ই এর মধ্যে কিন্তু আমারই অনেক সহকর্মী আছেন যারা এটা পথ দেখিয়ে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে
আমাদের একেবারে তুলে দিয়েছেন। আমরাও সেটি আশা করি। সোহরাব হাসান এবং মোফাজ্জল করিম দুজনকেই ধন্যবাদ জানাই। আমরাও আশা করব সরকার, নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে ভাববেন, তারা সুবিবেচনার সাথে আসলে পরিচালনার চেষ্টা করবেন। আবার ধন্যবাদ জানাই আপনাদেরকে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র আজকের মতো আমরা শেষ করব এই প্রত্যাশা রেখেই যে আমরা আকাঙ্ক্ষা আসলে অনেক, সেই আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট বিবেচনার সাথে, বুদ্ধিমত্তার সাথে আসলে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।